আসসালামু আলাইকুম। পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ ভারতের। S-400 মিসাইল ধ্বংসের পরপরই ভারতের আত্মসমর্পণের সিদ্ধান্ত। মাত্র ৩ দিনের যুদ্ধে ভারতের দম্ভ আর অহংকার মাটির সাথে মিশিয়ে দিল পাকিস্তান। সামরিক সহ সব দিক দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ইমেজ সংকটে ভারত। পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত ভারত আর মাথা তুলতে পারবে না চীনের বিরুদ্ধে। বিশ্বজুড়ে আলোচনায় চীনের J-10 ফাইটার জেট ও পাকিস্তানের নারী পাইলট আয়শা ইয়াউম ইন আশাকুরা দিবস ঘোষণা পাকিস্তানের। চিরশত্রু পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। শনিবার ভোররাতে পাকিস্তান ভারতের পাঞ্জাব রাজ্যে হামলা চালিয়ে S-400 মিসাইল সিস্টেম ধ্বংস এবং গুজরাটের বিমান ঘাঁটিতে হামলার পরপরই ভারত আত্মসমর্পণ করল পাকিস্তানের কাছে। পাকিস্তানের একের পর এক তীব্র ছোবলে মাত্র ৩ দিনের মাথায় মিটে যায় ভারতের যুদ্ধের স্বাদ। পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে শনিবার যুক্তরাষ্ট্রের পায়ে পড়ে যুদ্ধ বন্ধের জন্য। এরপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে। একই সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র একতরফাভাবে শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সামনে ঘোষণা করেন, আমরা আর উত্তেজনা চাই না, আমরা যুদ্ধ থামাতে চাই, আমরা কেবল পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছিলাম। ভারতের হয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাপ্রধানকে যুদ্ধ বন্ধের অনুরোধ করার পর তাতে রাজি হন পাকিস্তান সেনাপ্রধান। আর এভাবে ভারত শনিবার পাকিস্তানের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণের পর বিকেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। পাকিস্তানের কাছে ভারতের এই আত্মসমর্পণের পর বিজয় উল্লাসে ফেটে পড়ে গোটা পাকিস্তান। সামরিক বিশ্লেষকদের মতে শনিবার বিকেলে ভারতের পররাষ্ট্র সচিবের আমরা আর উত্তেজনা চাই না, আমরা যুদ্ধ থামাতে চাই শীর্ষক আহ্বান ছিল তাদের সরাসরি আত্মসমর্পণ পাকিস্তানের কাছে। আর এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে ভারত যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে পাকিস্তানের ভয়াবহ হামলা থেকে নিজেদের রক্ষায়। কারণ আর একদিনও এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আর কিছুই থাকতো না। ৬ মে মধ্যরাতেই ভারতের আগ্রাসনের কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের রেফালে সহ ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত হবার পর ভারতের গোটা বিমান বাহিনী সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। ভারতের সব পাইলটরা আক্রান্ত হয় বড় ধরনের ট্রমায়, ফলে আকাশে ওড়ানো সম্ভব হচ্ছিল না কোনো যুদ্ধ বিমান। এমনকি বন্ধ করে দেওয়া হয় দেশটির প্রায় সব বিমানবন্দর। এরপর ১০ মে পাকিস্তান ভারতের S-400 মিসাইল সিস্টেম ধ্বংসের মাধ্যমে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মেরুদণ্ড। এই ঘটনার পর ভারতের পক্ষে আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাহলে ভারতের পরিণতি হতো অত্যন্ত ভয়াবহ। কারণ রাশিয়ার তৈরি S-400 হল ভারতের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী আর কৌশলগত এয়ার ডিফেন্স সিস্টেম। একটি S-400 মিসাইল সিস্টেমের দাম বর্তমানে $1.5 বিলিয়ন বা 18,000 কোটি টাকার বেশি। শনিবার পাকিস্তান ভারতের S-400 মিসাইল সিস্টেম ধ্বংসের পরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে বসেন দেশটির পারমাণবিক ব্যবস্থাপনা সংক্রান্ত নিরাপত্তা কমিটির সাথে। এই বৈঠকের খবর সামনে আসতেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় ভারত। কারণ এর মাধ্যমে ভারত বুঝতে পারে পাকিস্তান এবার তাদের ধ্বংস করে ছাড়বে এবং হাতছাড়া হয়ে যেতে পারে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। কারণ পাকিস্তানের সেনাপ্রধান ভারতের বিরুদ্ধে যুদ্ধকে পরোক্ষভাবে আখ্যায়িত করেছেন ক্রুসেড বা ধর্মযুদ্ধ হিসেবে। ৯ মে মধ্যরাতের পর ভারত পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। ভারতের এই আক্রমণের সাথে সাথেই গভীর রাতে পাকিস্তান রাষ্ট্রীয় টেলিভিশন PTVর মাধ্যমে ঘোষণা দেয় ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ানুন মারসুস শুরু করেছে তারা। পাকিস্তানের এই অপারেশনের ঘোষণা কাঁপন ধরিয়ে দেয় ভারতীয় আর্মি সহ মোদী সরকারকে। ৬ মে মধ্যরাতের হামলার পর পাকিস্তান আর্মি ৮ মে বৃহস্পতিবার রাত থেকে হামলা শুরু করে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে। কিন্তু ৯ মে শুক্রবার মধ্যরাতে ভারত আবার পাকিস্তানের ৩টি বিমানবন্দর লক্ষ্য করে হামলার পরপর পাকিস্তান অপারেশনের প্রকাশ্য ঘোষণা দিয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিরুদ্ধে। শনিবার ভোররাত থেকে শতাধিক যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান আক্রমণ চালায় ভারতের কমপক্ষে ৩৬টি সামরিক স্থাপনায়। এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হামলা ছিল পাঞ্জাবের S-400 মিসাইল সিস্টেমের ওপর এবং গুজরাটের বিমান ঘাঁটিতে। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তান হামলা পরিচালনা করেছে গুজরাট রাজ্যে।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তান হামলা চালায় ভারতের ব্রাহ্মস মিসাইল গুদাম সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। এর মধ্যে শনিবার সারা বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাকিস্তানের হামলায় ভারতের শতাধিক সেনা নিহতের খবর। ছড়িয়ে পড়ে নিহত সেনাদের সারি সারি লাশের ভিডিও। মোদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে মুখ খুলতে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম। পাকিস্তানের হামলায় ভারতের ধরাশয়ী হওয়ার খবর দিতে থাকে তারা। তবে মোদী সরকার শনিবার সবচেয়ে বেশি দিশেহারা হয়ে পড়ে তাদের S-400 মিসাইল সিস্টেম ধ্বংসের খবরে। রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেমই ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 2018 সালে ভারত $5.5 বিলিয়ন 5টি S-400 মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে। 2021 সাল থেকে ভারত এর ডেলিভারি পেতে শুরু করে এবং এখন পর্যন্ত তারা 3টি S-400 মিসাইল সিস্টেমের ডেলিভারি পেয়েছে। বাকি দুটো আগামী বছর পাওয়ার কথা। রাশিয়ার S-400 বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত। একটি S-400 মিসাইল সিস্টেমে থাকে 6টি লঞ্চার, 128টি মিসাইল, একটি শক্তিশালী রাডার সিস্টেম এবং একটি কমান্ড সেন্টার। এর আওতায় 400 থেকে 600 কিলোমিটার পর্যন্ত ভূমি থেকে নিক্ষেপযোগ্য এই মিসাইল আকাশে যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। একই সাথে 72টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে S-400 মিসাইল সিস্টেম। প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পরপর 2টি মিসাইল ধাওয়া করে ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার গতিতে। 2020 সালে ফ্রান্সের কাছ থেকে রেফালে ফাইটার জেট এবং 2021 সালে রাশিয়ার কাছ থেকে এই ধরনের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম লাভের পর ভারত গৌরব আর অহংকারে ফেটে পড়ে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে। দুর্বল পাকিস্তানকে শায়েস্তা করে নিজের শক্তি আর বরত্ব দেখানোর জন্য 6 মে মধ্যরাতের পর ভারত আগ্রাসন পরিচালনা করে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান দ্রুততম সময়ের মধ্যে পাল্টা হামলা চালিয়ে মাত্র 4 ঘন্টার মধ্যে ভূপাতিত করে ভারতের 3টি রেফালে সহ মোট 5টি যুদ্ধ বিমান। এবার ভারত আবার 9 মে মধ্যরাতের পর পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিচালনা করলে পাকিস্তান সাথে সাথে আবার পাল্টা আঘাত করে এবং ধ্বংস করে তাদের একটি S-400 মিসাইল সিস্টেম। এভাবে ভারতের দম্ভ মুহূর্তে গুড়িয়ে দেয় পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অবিশ্বাস্য সাফল্যের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রোববার দেশ জুড়ে ইয়াউম-ইন আশাকুর বা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় দিবস পালনের ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের চেষ্টাকে। তবে ভারত এটি প্রকাশ্যে স্বীকার না করে বলেছে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। এর কারণ হিসেবে CNN লিখেছে, ভারত সবসময় চেয়েছে পাকিস্তানের সাথে তাদের বিরুদ্ধে তৃতীয় দেশকে না জড়াতে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ভারত স্বীকার করলে সবাই জেনে যাবে যে তারা যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছিল যুদ্ধ বন্ধের জন্য। যুদ্ধবিরতি বিষয়ে বলা হয়েছে, সিন্ধু নদীর পানি চুক্তি সহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয়ে দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধানেও রাজি হয়েছে। এদিকে পাকিস্তান কিভাবে ভারতের রেফালে সহ 5টি ফাইটার জেট ভূপাতিত করেছে তা এখন প্রকাশ হয়ে পড়েছে। প্রথমে পাকিস্তান এটি প্রকাশ না করলেও এখন তারা প্রকাশ করছে। ভারতের একটি রেফালে বিমান ভূপাতিত করার কারণে গোটা পাকিস্তান নয়, বিশ্বজুড়ে আলোচনায় পরিণত হয়েছেন নারী পাইলট আয়েশা। তাকে ইতোমধ্যে দেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ সম্মাননা পদক। আয়েশা চীনের তৈরি 4.5 জেনারেশন J-10 ফাইটার জেটের মাধ্যমে ভূপাতিত করেছেন ভারতের একটি রেফালে ফাইটার জেট। ফজরের আগে তিনি J-10 নিয়ে আকাশে ওড়েন। এরপর রাডারে ধরা পড়ে ভারতের একটি রেফালে ফাইটার জেট। এ ধরনের দ্রুতগামী ফাইটার জেট রাডারের আওতায় আসলে মাত্র কয়েক সেকেন্ড সময় থাকে সেগুলোকে আঘাত করার। ভারতের রেফালে ফাইটার জেটটি রাডারে ধরা পড়ার মাত্র 4 সেকেন্ডের মধ্যে আয়েশা বোতাম টিপে মিসাইল ছোড়েন এবং মুহূর্তে ধ্বংস হয় ভারতের রেফালে। কিভাবে তিনি ঠান্ডা মাথায় এই ধরনের দুঃসাহসিক অভিযান পরিচালনা করলেন তা নিয়ে এখন আলোচনা চলছে গোটা বিশ্বে। চীনের তৈরি J-10 বিমানের মাধ্যমে রেফালের উদ্দেশ্যে যে মিসাইল ছোড়া হয়েছে সেই মিসাইলও পাকিস্তানের তৈরি। এর নাম PL-15। এটি একটি ইয়ার টু ইয়ার দীর্ঘ পাল্লার গাইডেড মিসাইল। গোটা বিশ্বজুড়ে এখন আলোচনা চলছে চীনের তৈরি J-10 ও পাকিস্তান চীন যৌথভাবে তৈরি JF-17 ফাইটার জেট এবং PL-15 মিসাইল নিয়ে।
1947 সালে স্বাধীনতা লাভের পর ভারত 1962 সালে চীনের বিরুদ্ধে এবং 1965 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়। উভয় যুদ্ধে চীন ও পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয় বরণ করে। এরপর থেকে সর্বশেষ 10 মে পর্যন্ত ভারত যতবারই পাকিস্তান ও চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে ততবারই পরাজিত হয়েছে। এর আগে ভারত পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয় বরণ করে 2019 সালে। অথচ 1947 সালে ভারত পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ব্রিটেনের রেখে যাওয়া প্রায় সব অস্ত্র কারখানা লাভ করে ভারত। সামরিক দিক দিয়ে পাকিস্তান ছিল তখন শূন্য হস্ত, কিন্তু দ্রুত পাকিস্তান সামরিক দিক থেকে এগিয়ে যেতে থাকে। ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ সামরিক দিক দিয়ে, অপরদিকে পাকিস্তানের অবস্থান 12তম, কিন্তু তারপরেও পাকিস্তান বিমান বাহিনী সবসময় ভারতের তুলনায় এগিয়ে ছিল। 2019 সালে ভারত পাকিস্তানের বিমান বাহিনীর কাছে শোচনীয় পরাজয়ের পর 2020 সালে ভারত ফ্রান্সের কাছ থেকে রেফালে ফাইটার জেট সংগ্রহ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রেফালে আর রাশিয়ার S-400 এর মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন। একই সাথে তিনি ভারতের ইতিহাসে অন্যতম একজন সেরা বীর সাজতে চেয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত পরিণত হলেন জিরোতে। ভারতের মুখে মাখিয়ে দিলেন পরাজয়ের চরম গ্লানি। 22 এপ্রিল পেহেলগাম পর্যটন কেন্দ্রে হামলার ঘটনায় ভারত কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। এরপর 6 মে মধ্যরাতে হামলা চালায় পাকিস্তানের বিরুদ্ধে। এভাবে শুরু হয় দুই দেশের মধ্যে সর্বশেষ ভয়ঙ্কর যুদ্ধ। ভারতের হামলার জবাব পাকিস্তানের পক্ষ থেকে এতটা ধ্বংসাত্মক মাত্রায় হবে তা ভারত যুক্তরাষ্ট্র কেউ কল্পনা করতে পারেনি। সে কারণে শুক্রবারও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এ যুদ্ধ ভারত পাকিস্তানের বিষয়ে, আমরা এর মধ্যে নেই, তারা নিজেরা বুঝুক। কিন্তু যখন দেখা গেল পাকিস্তানের হামলায় ভারত সম্পূর্ণরূপে ধরাশয়ী, তখন ভারতের অনুরোধে যুক্তরাষ্ট্র দ্রুত এগিয়ে আসলো যুদ্ধ বন্ধের জন্য। চীনের বিরুদ্ধে ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিরক্ষা মিত্র, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেই ভারতের যখন এই ধরনের শোচনীয় অবস্থা, তখন এই ভারত নিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে চীনের বিরুদ্ধে দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। CNN এর একজন রিপোর্টার নিক রবার্টসন রিপোর্ট করছিলেন। নিক রবার্টসন পাকিস্তান ভারত যুদ্ধবিরতির বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। এটা ভারতের জন্য খুবই বিব্রতকর। নিক রবার্টসন টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে বেশ কয়েকদিন ধরে সারা বিশ্ব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। এরপর ভারত পাকিস্তানের এয়ারবেজে হামলা করে। ভারতীয় হামলার পর পাকিস্তান ভারতের ওপর অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণ করে এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত আলোচনার টেবিলে বসতে বাধ্য হয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতকে পিছু হটতে বাধ্য করে। আমেরিকার পররাষ্ট্র দপ্তর সৌদি আরব ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। সৌদি ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হয় এবং যুদ্ধবিরতি সম্ভব হয়। ভারতে যুদ্ধবিরতি চেয়েছিল। ভারত কখনোই আশা করেনি যে পাকিস্তান এত নির্মমভাবে পেছন থেকে জবাব দেবে এবং তারা হতবাক হয়ে যায়। ভারতের দীর্ঘকাল ধরে লালিত আকাশ আধিপত্যের স্বপ্ন, যা অনন্য স্পেকট্রা ইউগ্লো ব্যবস্থা এবং কয়েক দশকের ফরাসি প্রকৌশল দ্বারা সমর্থিত, অবশেষে ভূপাতিত হয়েছে। ভারতের জন্য এক অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখন শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়। পশ্চিমা বিশ্লেষকেরা হতবাক। ভারত যে কৌশলগত ভুল করেছে তার পরিণতি এখনই দেখা যাচ্ছে। একদিকে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেছে, অন্যদিকে চীন সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে, কিন্তু সেই নীরবতা ভেতরে ভেতরে বিদ্রুপে ভরা। যেন চীন বলছে, বলেছিলাম তো। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গও বলেছে এটি আসলে চীন ও পাকিস্তানের একটি সমন্বিত যৌথ যুদ্ধের সরাসরি উদাহরণ। মোদী সরকার এতদিন ধরে যে কৌশল অনুসরণ করেছে তার মূল ধারণা ছিল আধিপত্য টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু বাস্তবতা দেখিয়েছে আধিপত্য তৈরি করতে হয় মাঠে, আকাশে, সমুদ্রে, প্রযুক্তিতে এবং মননে। কেবল রাফাল কিনেই আধিপত্য পাওয়া যায় না। এখন দেখা যাচ্ছে সেই রাফাল নির্মাতা ফ্রান্সের দাসল্ট এভিয়েশনের শেয়ার মূল্য স্থবির হয়ে পড়েছে। পক্ষান্তরে চীনের প্রতিরক্ষা শিল্পের শেয়ার, বিশেষ করে এভিআইসি এবং চেংডু এয়ারক্রাফট কোম্পানির মূল্য এখন আকাশ ছোঁয়া। আধিপত্য মানে শুধু বড় মুখে কথা বলা নয়। আধিপত্য মানে বাস্তব শক্তি, বাস্তব নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তির আধিপত্য। আধিপত্য মানে সিস্টেমে শ্রেষ্ঠত্ব, মানে কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার, ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স আর রেকনেসান্সের নিরবিচ্ছিন্ন আধিপত্য।
এখানেই ভারত পিছিয়ে গেছে। পাকিস্তান ভারতকে কেবল যুদ্ধক্ষেত্রে হারায়নি, পাকিস্তান ভারতের পুরো নেটওয়ার্ককে পেছনে ফেলে দিয়েছে। এটা শুধু আকাশে যুদ্ধের গল্প নয়, এটা একটি মেসেজ। ভারতকে বলা হচ্ছে আকাশটা পাল্টে গেছে। এই যুদ্ধের কোনো ঘোষণা নেই, নেই সীমানা, নেই শব্দ। এটা এক নতুন ধরনের আধিপত্য, যেটা অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু ভয়ঙ্কর। এটাই এখন দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা। মোদির আধিপত্য কেনা যায় মতবাদ ইতিহাসের পাতা হয়ে যাচ্ছে। ভারত হয়তো অর্থ খরচ করে যুদ্ধ বিমান কিনতে পেরেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আধিপত্য তা তো কিনে পাওয়া যায় না, লড়াই করে অর্জন করতে হয়। চীনের হেলমেটের নিচে এখন হাসি, পাকিস্তানের মাটিতে এখন আত্মবিশ্বাস, আর ভারতের আকাশে কেবল এক প্রশ্ন, আমরা কি আসলেই প্রস্তুত ছিলাম? এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সব শেষটি ছিল 1971 সালে। তাছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। সামরিক যুদ্ধের বিচারে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হতে চলেছে ভারত। তাদের উপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। অন্যদিকে 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। তবে শুধু র্যাঙ্কিং দিয়ে আসল চিত্র বোঝা মুশকিল। আসুন খতিয়ে দেখা যাক সামরিক সক্ষমতার খুঁটিনাটি। কার সৈন্য বেশি? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে ভারত প্রতিরক্ষা খাতে পাকিস্তানের চেয়ে 9 গুণ বেশি খরচ করেছে। 2025 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে বরাদ্দ করেছে মাত্র $10 বিলিয়ন, কিছু বেশি। সেনা সংখ্যা নিরীক্ষেও ভারত এগিয়ে। তাদের সক্রিয় সেনা সংখ্যা 14.5 লাখের বেশি, যেখানে পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের পাল্লা ভারী। স্থলযুদ্ধে কে শক্তিশালী? স্থলভাগের লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের আধিপত্য দেখা যায়, তবে চমক আছে অন্যখানে। স্বয়ংক্রিয় কামান ও মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের 662টি সেলফ প্রপালড আর্টিলারির বিপরীতে ভারতের কাছে আছে মাত্র 100টি। একইভাবে পাকিস্তানের 600টি মোবাইল রকেট প্রজেক্টরের তুলনায় ভারতের কাছে আছে 264টি। তবে ট্যাঙ্কের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। তাদের কাছে 4201টি ট্যাঙ্ক, 1,48,594টি সাঁজোয়া যান এবং 3975টি টেনে নিয়ে যাওয়া কামান রয়েছে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 2627টি, সাঁজোয়া যান 17516টি এবং টেনে নিয়ে যাওয়া কামান 2629টি। নৌবহরে কার দাপট? নৌবাহিনীর রণতরীর ক্ষেত্রেও ভারত স্পষ্টতই এগিয়ে। মাইন ওয়ারফেয়ার বাদে প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। তাদের 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের 121টি যুদ্ধ জাহাজের বহরে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। আকাশে কার গর্জন বেশি? আকাশপথেও ভারতের শক্তি অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানের আছে মাত্র 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট 2229টি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে 1399টি। ভারতের 643টি যুদ্ধ বিমানের মধ্যে 130টি বোমারু বিমান, যেখানে পাকিস্তানের 418টি যুদ্ধ বিমানের মধ্যে 90টি বোমারু বিমান। পাকিস্তানের সবচেয়ে কার্যকর যুদ্ধাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। তবে গত কয়েক বছরে ভারতের বিমান বহরে যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে আকাশে 150 কিলোমিটার ও আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও ভারতের কাছে রয়েছে মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ সহ আরও অনেক শক্তিশালী যুদ্ধ বিমান। আকাশপথে ভারতের সক্রিয় বিমান ঘাঁটির সংখ্যা 311, যেখানে পাকিস্তানের 116টি। পরমাণু অস্ত্র সমানে সমানে টক্কর। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2024 সালের প্রতিবেদন বলছে 2টি দেশ প্রায় একই অবস্থানে রয়েছে।
ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। তবে এর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। সিপ্রির মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে পাল্লা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেখানে ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার অস্ত্রের দিকে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের প্রতিবেশী চীনও পারমাণবিক শক্তিধর দেশ এবং 2024 সালে তাদের ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্রের দৌড়, ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতার বিচারেও হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রয়েছে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাবর ও শাহিন 1 এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার গৌরী ও শাহিন 2-3 এর পাল্লা 2500 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার প্রথম মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার পাল্লার 250 থেকে 600 কিলোমিটার এবং অগ্নি সিরিজ, যার পাল্লা 1200 থেকে 8000 কিলোমিটার। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 7 থেকে 8000 কিলোমিটার। এছাড়াও ভারতের কাছে রয়েছে নির্ভয়া ও ব্রহ্মোস এর মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং যা আকাশ, স্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম। ড্রোন যুদ্ধ, আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ড্রোন। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে ড্রোনের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও ড্রোন তৈরি করছে তারা। এই ড্রোনগুলো নজরদারি, গুপ্তচরবৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি মনে করেন, আগামী কয়েক বছরে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে। পাকিস্তানের ড্রোন সংখ্যা কম হলেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং প্রায় 10 থেকে 11 ধরনের আলাদা মডেল তাদের কাছে মজুদ আছে। ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন বিশাল ড্রোন চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে 31টি অত্যাধুনিক প্রেডেটর ড্রোন। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে শাহপার, বুরাক ও উকাপ উল্লেখযোগ্য। তারা তুরস্ক ও চীন থেকেও ড্রোন আমদানি করে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মাত্র 4 দিনের মাথায় রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছে ভারত। শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে পাকিস্তানের হামলায় ভারতের মিসাইল ডিপো, প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান ঘাঁটি ধ্বংসের পর যুক্তরাষ্ট্রের কাছে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আকুতি জানিয়েছেন নয়াদিল্লির কর্মকর্তারা। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায় ভারত। এদিকে ঐতিহাসিক জয়ের উল্লাস চলছে পাকিস্তান জুড়ে। পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর সিনিয়র সাংবাদিক নিকো বার্টসন বলেছেন, ভারতীয় আগ্রাসনের পর পাকিস্তানের জোরালো প্রতিশোধমূলক হামলায় নয়াদিল্লিকে বিচলিত করে তোলে। অবশেষে উত্তেজনা থামাতে জরুরি মার্কিন মধ্যস্থতা চাইতে বাধ্য হয় নয়াদিল্লির কর্মকর্তারা। শনিবার CNN-এর সঙ্গে কথা বলার সময় রবার্টসন বলেন, ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলার পর পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্র সংরক্ষণাগারে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে আঘাত হানে। তিনি বলেন, এটি সত্যি যে লড়াইয়ে ভারত বেশ পিছিয়ে পড়েছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন নয়াদিল্লির নীতি নির্ধারকরা। এমনটা হবে তারা ধারণাই করতে পারেননি। দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় 7ই মে, যখন ভারত সীমান্ত অতিক্রম করে বিনা উস্কানিতে হামলা চালায় এবং এতে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল। এর জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে, যার মধ্যে 3টি ছিল রাফাল। পাশাপাশি ডজন খানেক ড্রোন গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশ সীমায় পাঠায়, যেগুলোর মধ্যে প্রায় 80টি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এসব ড্রোনের মধ্যে ইসরায়েলের তৈরি IAE হেরন UAVও ছিল। শুক্রবার রাতে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি নূরখান, মুরিদ ও শরকোটে একযোগে মিসাইল হামলা চালায়। এসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের ISPR-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
এর জবাবে শনিবার সকালেই পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ানুম মারসুস, যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি এবং উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র। এই অভিযানে দুটি বিমান ঘাঁটি, একটি মিসাইল ডিপো ও একটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় বলে জানায় পাকিস্তান। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার বিকেল 5টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে বর্ণনা করেছেন তিনি। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান। শেহবাজ চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য এক বন্ধু বলে আখ্যায়িত করেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন। পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র, কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে, প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে, এজন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ জানান। তার কথায় দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছেন তারা। ভাষণের শুরুতেই শেহবাজ শরীফ বলেন, কেউ যদি আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে প্রতিরোধের জন্য যা করতে হয় করব। তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন, এ ব্যাপারে শেহবাজ শরীফ কোনো মন্তব্য করেননি, বরং যুদ্ধবিরতির চুক্তি সবার কল্যাণের জন্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য স্পষ্টত পিছু হটার ঘটনা, যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এ বিষয়ে SOAS ইউনিভার্সিটি অফ লন্ডনের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক সুবীর সিনহা বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা অবশ্যই স্বাগতযোগ্য, বিশেষ করে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য যারা কিছুদিন ধরে অবিরাম গোলাবর্ষণের শিকার হয়েছেন। তবে সামনে যে বৃহত্তর দ্বিপাক্ষিক আলোচনা আসতে চলেছে, যে আলোচনার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তা ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে খুবই কঠিন একটি পথ হতে পারে, কারণ ভারত এতদিন ধরে এক ধরনের প্রক্রিয়ায় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছিল। সিনহার ভাষায়, মোদী সরকারের কথিত শক্ত অবস্থান নীতির একটি বড় অংশ ছিল পাকিস্তানের সঙ্গে আর কোনো বিস্তৃত ও দীর্ঘমেয়াদী আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, এই নীতি কূটনীতি নয়, বরং সামরিক প্রস্তুতি এবং নতুন অস্ত্র কেনা ও তা প্রদর্শনের মাধ্যমে শক্তি প্রদর্শনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই বিশ্লেষকের মতে, এমন প্রেক্ষাপটে সেই আলোচনায় ফিরে যাওয়াটা ভারতের পূর্বেকার অবস্থান থেকে স্পষ্টভাবে পিছু হটার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ভারতের উগ্রপন্থী রাজনৈতিক মহলে যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানে হামলা করার দাবি জানিয়ে আসছিলেন, তাদের মধ্যে এটা অসন্তোষ ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। সিনহা আরও বলেন, ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে সিন্ধু পানি চুক্তি এবং সিমলা চুক্তি, যেগুলো ভারত সম্প্রতি বাতিল করার হুমকি দিয়েছিল, এগুলো ভারতকে আবার পুনর্বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত কি শেষমেশ নিজের পায়ে নিজে কুড়াল মারল? লেবাননের আল মায়াদিন জানিয়েছে, ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজায় বন্দী প্রিজনার 21 হিসেবে চিহ্নিত এক বন্দীর নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওতে প্রিজনার 22 হিসেবে চিহ্নিত আরেক বন্দীর অবনতিশীল স্বাস্থ্য ও মানসিক অবস্থার বর্ণনাও রয়েছে। এতে প্রিজনার 21 ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি জনগণের কাছে মুক্তির আকুতি জানিয়ে সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ বাকি সব বন্দীর জন্য গুরুতর হুমকি। তিনি বলেন, এখানে কাটানোর প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঘুমাতে পারছি না, আমাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি জানান, যুদ্ধ দীর্ঘায়িত হবে শুনে তার সঙ্গে থাকা অন্য বন্দী তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। কয়েকদিন আগে তিনি নিজেকে আঘাত করার চেষ্টা করলে কাসামের এক যোদ্ধা তাকে নিবৃত করেন। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। চলমান যুদ্ধ এবং অবরোধের মধ্যে গাজায় খাদ্যের তীব্র অভাবের কথাও তুলে ধরেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রশ্ন করেন, তুমি কিসের অপেক্ষায় আছো? তুমি কি পাগল? কেন এখনো যুদ্ধ থামাচ্ছ না? ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে বন্দী ইসরায়েলিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সংবাদপত্র হারেটজ জানিয়েছে, তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে শনিবার হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে। একই সময়ে বন্দীদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে আলাদাভাবে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শাই মোজেস নামে এক সাবেক বন্দীর স্বজন বলেন, ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভিত্তি ধ্বংস করছেন। আল জাজিরার সাংবাদিক হামদা সালহুত এখনও গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাকে বন্দীদের স্বজনরা বলেছেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। এজন্য কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে ইচ্ছুক নন তিনি। ভয়াবহ মানবিক সংকট এবং সম্ভাব্য দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে দেয়া এক বক্তব্যে গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন তিনি। খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতে এই সংকট আরও গভীর হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজায় এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে। এ অবস্থায় ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের আহ্বান জানান খোমেনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। তবে এই উদ্যোগকে ইসরায়েলি কৌশলে ত্রাণের সামরিকীকরণ বলে অভিহিত করেছে হামাস। কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে 52,810 জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 124 জন আহত হয়েছেন। এর মাধ্যমে আহতদের সংখ্যা বেড়ে 1,19,473 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। দক্ষিণ এশিয়া এই মুহূর্তে এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মুখে দাঁড়িয়ে আছে। পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে সদ্যই বিরতি প্রস্তাব কার্যকর হতে চলেছে। সম্প্রতি পাক ভারত উত্তেজনায় দেখা গিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্রের শক্তি প্রদর্শনের লড়াই। 4.5 জেনারেশনের বিমানের ডগ ফাইট থেকে শুরু করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলছে পরস্পরের স্থাপনা লক্ষ্য করে। সাথে আছে বর্তমান সময়ে মোড় ঘুরিয়ে দেয়া এক ড্রোন হামলা। সব মিলিয়ে ভারত পাকিস্তানের শক্তিমত্তার দিকে তাকিয়ে বাংলাদেশ তার নিজের সমরাস্ত্র সক্ষমতা ভালো করে খতিয়ে দেখার সময় এসেছে। যদিও বাংলাদেশ শান্তির বার্তাবাহী দেশ, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশের সর্বাধিক সৈন্য প্রেরণের কৃতিত্ব রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ও কুটিল ভূরাজনৈতিক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার পূর্ণ অধিকার রয়েছে। বর্তমানে সংগঠিত যুদ্ধগুলো যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কিংবা সদ্য শুরু হওয়া ভারত পাকিস্তান সংকট, সব ক্ষেত্রে দুটি বিশেষ যুদ্ধাস্ত্র কার্যকরভাবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তারা হলো মাল্টিরোল ফাইটার জেট এবং অ্যাটাক ড্রোন। বাংলাদেশ যেমন শান্তি চায়, তেমনি যে কোনো অবস্থায় নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকার প্রত্যয় দেখা যায় বাংলাদেশের মাঝে। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বাংলাদেশকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগী হতে দেখা যাচ্ছে।
বাংলাদেশের এই চাহিদা মেটানোর পথে সাথী হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তি তুরস্ক এবং বাংলাদেশের কৌশলগত মিত্র চীন। তুরস্ক চীন থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে বড় আকারের সামরিক সহযোগিতা। বর্তমান প্রেক্ষাপটে warpowerBangladesh.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এই অবস্থান ছিল 40তম। এছাড়া ডাচ এভিয়েশন সোসাইটি, warpowerBangladesh.com সহ একাধিক ডিফেন্স রিসার্চ ফোরামের দাবি অনুযায়ী বাংলাদেশের হাতে অন্তত 6 ইউনিট বাইরাক্তার TB2 ড্রোন থাকার সম্ভাবনা রয়েছে। এই ড্রোনের গেম চেঞ্জার সামরিক সরঞ্জাম হিসেবে সুনাম রয়েছে। গত মার্চের শেষে প্রধান উপদেষ্টা চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সামনে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান হাতে পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ভিত্তিক ডিফেন্স রিসার্চ ফোরামগুলো অন্তত 16টি চাইনিজ J-10C যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারে আশাবাদী হতে দেখা যাচ্ছে। J-10C হচ্ছে সেই যুদ্ধবিমান যা দিয়ে পাকিস্তান গত 7 মে তারিখে ভারতীয় রাফায়েলকে ভূপাতিত করার দাবি করেছে। প্রধান উপদেষ্টা চীন সফরে থাকার সময় তার ভেরিফাইড ফেসবুক পেজে সূত্র ধরে চীন থেকে অ্যাডভান্স যুদ্ধবিমান পাওয়া নিয়ে আশার সঞ্চার হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশের J-10C কেনার ব্যাপারে আশার বাণী শোনা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের পাশে আছে তুরস্ক। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কটা সেই 1204 সালে গোড়াপত্তন হয়েছিল। এরপর তুর্কি ভিত্তিক ইসলামী সুফিবাদ থেকে ওসমানী খেলাফতের পতন লগ্নে বাংলাদেশে খেলাফত আন্দোলনের কথাও তুর্কি জনগণ মনে রেখেছে। তুরস্কের সাথে বর্তমানে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিদ্যমান। ইতিমধ্যে বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করেছে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বাইরাক্তার TB2 ড্রোন। এছাড়া তুর্কির বিখ্যাত আকিঞ্জি ড্রোন সহ অত্যন্ত কার্যকর লাইটার ট্যাঙ্ক কেনার ব্যাপারেও গুঞ্জন শক্তিশালী হচ্ছে। এছাড়া বাংলাদেশের হাতে আছে তুরস্কের বিখ্যাত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম TGR-230 এবং TGR-300। এছাড়া সম্প্রতি সময়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন। সেখানেও তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাংলাদেশ সফর শেষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এবং তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও প্রতিরক্ষা শিল্প খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য কম খরচে চাইনিজ J-10C'র মতো ফাইটার জেট, HQ-9 থেকেও কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তুরস্কের তৈরি বাইরাক্তার সিরিজের ড্রোন, আকিঞ্জি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক ও MLRS মিসাইল সিস্টেম মজুদ বাড়াতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পাকিস্তান ভারত যুদ্ধ এবং এই সংঘাতে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে মুসলিম দেশগুলোর সম্ভাব্য সমর্থন ও ভূমিকা একটি জটিল বিষয়। প্রতিটি অবস্থানের নেপথ্যে নানা ধরনের সমীকরণও কাজ করে। এখানে ধর্মীয় সংহতি একটি বড় বিষয়, তবে এটি চূড়ান্ত নয়। জাতীয় স্বার্থ ও অন্যান্য হিসেব নিকেশের কারণে একটি দেশ অনেক সময় ভিন্ন ধর্মাবলম্বী দেশগুলোর দিকেও ঝুঁকে যেতে পারে। তাই এককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিতভাবেই সমর্থন বা ভূমিকার বিশেষ যে ধারণা করে নেওয়া সঠিক হবে না। পাশাপাশি একটি দেশ প্রাথমিক অবস্থায় একটি দেশকে সমর্থন করলেও সময়ের ধারাবাহিকতায় সেই অবস্থান পাল্টেও যেতে পারে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ভারত পাকিস্তানে হামলা করার পর ইসরায়েল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন বলে অভিহিত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী তুরস্ক এই সময় পাকিস্তানের প্রতি সংহতি জানিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে। দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয়। ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের মূল উৎস কাশ্মীর। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর উভয় দেশ স্বাধীনতা লাভ করে এবং তখন থেকেই কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু। এ পর্যন্ত 1947, 1965 ও 1999 সালে তিনটি বড় আকারের যুদ্ধ হয়েছে এবং অসংখ্য সীমান্ত সংঘর্ষ ও উত্তেজনা চলছে।
পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে নতুন একটি যুদ্ধ মানে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে উদ্বিগ্ন করবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে একটি অভিন্ন গোষ্ঠী হিসেবে দেখা গেলেও বাস্তবে তাদের মতপার্থক্য, আঞ্চলিক জোট এবং স্বার্থের সংঘাত রয়েছে। সৌদি আরব, ইরান, তুরস্ক, কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো এক একটি ভিন্ন রাজনৈতিক ধারায় পরিচালিত হয়। উপসাগরীয় আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলোর সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ধর্মীয় ও সামরিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক উপসাগরীয় দেশগুলোতে কাজ করে, যা তাদের রেমিটেন্স নির্ভর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সামরিক সহযোগী হিসেবে কাজ করছে। তবে গত এক দশকে ভারতও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। মোদির নেতৃত্বে ভারত সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গে উচ্চ পর্যায়ের বাণিজ্য বিনিয়োগ চুক্তি করেছে। সুতরাং যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেলে এই দেশগুলো সরাসরি পাকিস্তানের পক্ষ নেবে এমন সম্ভাবনা খুব কম, বরং তারা নিরপেক্ষ অবস্থান নিতে পারে এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ দিতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলো ভারতের সঙ্গে বাণিজ্য, জ্বালানি রপ্তানি ও শ্রম বাজারের মাধ্যমে সংযুক্ত। সূত্র অনুযায়ী এসব দেশ পাকিস্তানকে নিঃশর্ত সমর্থন নাও দিতে পারে, কারণ ভারত তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। সৌদি আরব সাম্প্রতিক পেহেলগাম হামলা নিয়ে কোনো জোরালো বিবৃতি দেয়নি এবং কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক ইস্যু বলে বিবেচনা করছে। সূত্র আরও জানায়, সৌদি আরব কোনো বিতর্কে জড়াতে চায় না এবং ভিশন 2030 এর আওতায় তাদের রাজস্ব আয়ের উৎস বাড়ানোর উপর মনোযোগ দিচ্ছে, যেখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারও এই বিষয়ে এখনো পর্যন্ত নিরপেক্ষতা বজায় রেখেছে এবং তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হল অর্থনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক বিরোধে নিরপেক্ষ থাকা। তারা ধর্মীয় ঐক্যের চেয়ে অর্থনৈতিক স্বার্থকে অধিক গুরুত্ব দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইন্দাস পানি চুক্তি স্থগিত করার জন্য ভারতকে সমালোচনা করলেও পাকিস্তানের পক্ষে প্রকাশ্য সমর্থন জানায়নি। ভারতের সঙ্গে আরব আমিরাতের $85 বিলিয়ন বাণিজ্য এবং ভারতীয় শ্রমিক ও বিনিয়োগের উপর নির্ভরশীলতা আরব আমিরাতকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে বাধ্য করেছে। ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ। ঐতিহাসিকভাবে ইরান পাকিস্তান সম্পর্ক কখনো খুব ঘনিষ্ঠ ছিল না, বিশেষ করে তালেবান ও আফগানিস্তান সংক্রান্ত বিষয়ে। ইরান ভারতের সঙ্গে চাবাহার বন্দর সহ বেশ কিছু কৌশলগত প্রকল্পে জড়িত, যার মাধ্যমে ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করছে। তবে ইসলাম সংহতির প্রশ্নে ইরান বরাবরই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠলে ইরান সবসময় মুসলিমদের পক্ষে অবস্থান নেয়। যুদ্ধ হলে ইরান সম্ভবত প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না, তবে পাকিস্তানের প্রতি তাদের সহানুভূতি থাকবে, বিশেষ করে যদি এটি কাশ্মীর ইস্যুতে সংঘটিত হয়। সেক্ষেত্রে ইরান ড্রোন বিমান ও সামরিক প্রযুক্তি দিয়েও পাকিস্তানকে সমর্থন দিয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে ইরান ভিন্ন একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরই মধ্যে ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করেছে। সূত্র মতে ইরানের বর্তমান কূটনীতি মূলত আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার একটি প্রচেষ্টা। ইরান চাবাহার বন্দর প্রকল্পের প্রেক্ষাপটে ভারতকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচনা করে এবং সেই কারণে পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছে না। ইরানের মতো করে তুরস্ক কূটনৈতিক সংহতির পথে এগোচ্ছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো অর্থনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে। তুরস্ক বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। কাশ্মীর ইস্যুতে তুরস্ক একাধিকবার পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক মঞ্চে ভারতের সমালোচনা করেছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ক রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন করছে। বেরাক্তার TB2 ড্রোন সহ সামরিক নানা সমরযান প্রযুক্তি দিয়েও তুরস্ক পাকিস্তানকে শক্তিশালী করার চেষ্টা করবে। তবে তুরস্ক হয়তো সরাসরি সামরিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে না।
তুরস্কের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও ন্যাটোর সদস্যপদ দেশটিকে সামরিকভাবে সরাসরি সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাছাড়া তুরস্কের সামনে ভারতকে নিয়েও ভিন্ন বাস্তবতা তৈরি হয়েছে। 2024 সালে ভারতের সঙ্গে তুরস্কের বাণিজ্য $10 বিলিয়ন অতিক্রম করেছে, যা তুরস্ককে ভারতের সঙ্গে বিরোধ এড়াতে বাধ্য করছে। তুরস্কের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত কূটনৈতিক বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, যা তাদের ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রক্ষা ও সংঘাত এড়ানোর প্রচেষ্টার প্রতিফলন। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুটি বৃহৎ মুসলিম দেশ সাধারণত আন্তর্জাতিক সংঘাতে নিরপেক্ষ অবস্থান নিয়ে থাকে। তবে মাহাথির মোহাম্মদের সময়ে মালয়েশিয়া কাশ্মীর ইস্যুতে ভারতের সমালোচনা করেছিল এবং পাকিস্তানের প্রতি সহানুভূতি দেখিয়েছিল। সেই নীতি বর্তমান মালয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ক্ষেত্রেও অব্যাহত থাকতে পারে, কেননা মুসলিমদের অধিকারের বিষয়ে তিনি মাহাথিরের চেয়েও অনেক বেশি স্পর্শকাতর। যুদ্ধের পরিস্থিতিতে এই দেশগুলো মানবিক উদ্বেগ প্রকাশ করতে পারে, আবার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বক্তব্য রাখতে পারে। আফ্রিকার মুসলিম দেশসমূহ, বিশেষ করে মিশর, আলজেরিয়া, নাইজার, মরক্কোর মতো দেশগুলোর সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সীমিত। আফ্রিকার মুসলিম দেশগুলো সাধারণত তাদের নিজস্ব অভ্যন্তরীণ ইস্যু ও আঞ্চলিক রাজনীতিতে বেশি মনোযোগী। যুদ্ধের সময় তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে অথবা জাতিসংঘ ও ওআইসির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাতে পারে। পাকিস্তানের ঐতিহাসিক মিত্রদের মধ্যে চীন অন্যতম। যদিও চীন মুসলিম দেশ নয়, তবুও পাকিস্তানের কৌশলগত অংশীদার হিসেবে তারা যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ সমর্থন দিতে পারে। পাকিস্তানের অন্য মিত্রদের মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া, তবে তারা মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতায় সীমাবদ্ধ। অন্যদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। অনেক মুসলিম দেশ ভারতের সঙ্গে ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আরব দেশগুলোর ভারতে বিশাল বিনিয়োগ করেছে এবং বিপুল তেল রপ্তানি করে থাকে। ভারতীয় মুসলিমদের প্রতি নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও অনেক মুসলিম দেশ ভারতকে তাদের আঞ্চলিক ভারসাম্যের অংশ হিসেবে ধরে রাখতে চায়। মুসলিম দেশগুলোর বাইরে যদি মুসলিমদের প্ল্যাটফর্মগুলোর নাম বলি, তাহলে সবার আগে আসবে ওআইসির নাম। এই সংস্থাটি তাত্ত্বিকভাবে মুসলিম বিশ্বের যৌথ স্বার্থ রক্ষায় কাজ করে, তবে বাস্তবে ওআইসি খুব কম ক্ষেত্রে সক্রিয় ও কার্যকর প্রভাব ফেলতে পারে। পাকিস্তান যুদ্ধের সময় ওআইসিকে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে অনুরোধ জানাতে পারে, তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সমর্থন ছাড়া তা তেমন কার্যকর হবে না। এটি ধরে নেওয়া যায় যে ভারত পাকিস্তান যুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হতে পারে। তুরস্ক, ইরান ও মালয়েশিয়ার মতো দেশগুলো পাকিস্তানের প্রতি কিছুটা রাজনৈতিক সহানুভূতি দেখাতে পারে, তবে উপসাগরীয় আরব দেশগুলো অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের কারণে ভারসাম্য রক্ষা করবে। সামগ্রিকভাবে মুসলিম দেশগুলোর অবস্থান হবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে। নিরপেক্ষতা বজায় রেখে কূটনৈতিক আলোচনার ওপরই হয়তো দেশগুলো গুরুত্ব আরোপ করবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মুসলিম সংহতির ধারণা বাস্তবে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কাছে অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তাই পাকিস্তান ভারত যুদ্ধ হলে মুসলিম দেশগুলো একত্রে পাকিস্তানের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়, কারণ গাজায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার পরও মুসলিম দেশগুলো কিংবা ওআইসি সমন্বিত কোনো পদক্ষেপ নিতে পারেনি। ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা হয়ে শান্তি বিধান করতে পারেনি কেউ। তবে কাশ্মীর ইস্যু ও মুসলিম অধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো সামনে আনতে পারলে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে কিছুটা কূটনৈতিক সহানুভূতি পেতে পারে। তবে এই সহানুভূতি সামরিক সমর্থনে রূপ নেবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ।